নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ 28শে ফেব্রুয়ারি, এই মুহূর্তে যখন আপনাদের সম্বোধন করছি, ঢাকার মানিক মিয়া এভিনিউ তখন লোকে লোকারণ্য। নতুন দল ঘোষিত হয়ে গেছে ছাত্র জনতার, সে দলের নাম জানাজা। এই দেখুন, ভুল করে ফেললাম মনে হচ্ছে। আরে জানাজা তো মৃত্যুর পর মরদেহ সমাধি দেওয়ার যাত্রা। আর এই দল তো জন্মালো আজ, জন্ম হতে না হতে তার জানাজা হবে কেন? দাঁড়ান, নামটা প্লিজ একটু মনে করতে দিন। হ্যাঁ, মনে পড়েছে। দলের নাম জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে জানাপা। গুলিয়ে ফেলেছি জানাজার সাথে। সরি, এক্সট্রিমলি সরি। তবে ভুল করে মুখ থেকে বেরিয়ে গেলেও দলের জানাজা যে আজ হবে না, মানে হয়েও যেতে পারে আজ, এমন কথা কিন্তু বলা যায় না। যথেষ্ট সম্ভাবনা আছে এই জানাপার জানাজা আজকেই হয়ে যাওয়ার। কেন সম্ভাবনা? কারণ আজকে দলের সমাবেশের পর ছাত্র জনতা এগিয়ে যাবে দুটো বিশেষ গন্তব্যে। আজ শুক্রবার যে এই দলের এই অনুষ্ঠান, এই পরিকল্পনা হয়েছে, দলের সমাবেশ এবং সমাবেশের পরের যে প্রস্তাবনা, যা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটার মূলেই আছে আজ শুক্রবার। আজ হচ্ছে আমাদের বিশেষ দিন সপ্তাহে, এবং এই দিনে বোধহয় এই দিনে যদি কেউ যদি কিছু করতে গিয়ে শহীদও হয়ে যায়, তার শাহাদাত, সে তো একেবারে অক্ষয়, মানে ইয়েতে জান্নাতে চলে যাবে সে। তো যাই হোক, আজকের এই সমাবেশের পর ছাত্র জনতা এগিয়ে যাবে দুটো বিশেষ গন্তব্যে। আজকের সমাবেশের নেতাদের বিভিন্ন যে মন্তব্য, সেই মন্তব্য থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দুই বড় ভূত এখনো দুই জায়গায় দিব্যি টিকে আছে। এই ভূতেদের তাড়ানোর একটা পরিকল্পনা আজ হবে। একটা ভূত বঙ্গভবনে, এটা তো আগের থেকেই জানা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হলো সেই ভূতের নাম। তাকে বিদায় দেওয়ার অনেক চেষ্টা ইতিপূর্বে করা হয়েছে, ঘেরাও হয়েছে বঙ্গভবন, কিন্তু সাফল্য আসেনি। না আসার মূলে কে ছিল? না আসার মূলে বড় কারণ ছিল ওই দ্বিতীয় ভূত। তার কথাটা পরে বলবো। আজ সেই দ্বিতীয় ভূত সেও নিজেকে বাঁচানোর চেষ্টায় বেশি ব্যস্ত থাকবে। সুতরাং নিজেকে বাঁচাতে গেলে বঙ্গভবনের দিকে নজরটা তেমন দেয়া যাবে না। সুতরাং চুপ্পুর পাহারায় লোকজন বেশি থাকবে না, এবং সেই ফাঁকে তাকে কোতল করার পক্ষেই সবার মত। মানে এই ফ্যাসিস্টদের যে শেষ চিহ্ন, এগুলো বাঁচিয়ে রাখা ঠিক নয়। রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল গার্ড বঙ্গভবনে কত আছে কে জানে, কিন্তু গেট ক্র্যাশ করে যদি কয়েক হাজার লোক গেট ক্র্যাশ করে জনতা যদি ভেতরে ঢুকে পড়ে, তখন কি হয়? তখন কি করে? গেট ক্র্যাশ হওয়ার আগেই তো তখন মানে গার্ডদের হাতের রাইফেলের কথা বলার কথা, এবং তারা সে কথা বলবে কিনা সেটা অবশ্যই ঈশ্বর জানে। এর মধ্যে অসমর্থিত একটি খবর পেলাম, রাষ্ট্রপতিকে রক্ষার জন্য ওয়াকারুজ্জামান গার্ডের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু বাড়িয়ে দেওয়া নয়, বাংলাদেশের যে এলিট কমান্ডো বাহিনী যারা আছে, তাদেরকেও বঙ্গভবনে তাদের পোস্টিং করে দিয়েছে, তাদের একটা বড় অংশের। আর একটা বাড়তি অংশ সেটা রেখে দিয়েছেন নিজের জন্যে, নিজের কাছে। এবার বলি, সমাবেশ শেষে যে জঙ্গি জনতার দ্বিতীয় গন্তব্যের কথা, এই দ্বিতীয় ভূতটি যেখানে, দ্বিতীয় ভূতের কাছে যেতে হবে, সেই গন্তব্য হচ্ছে সেনা হেডকোয়ার্টার ঢাকার। সেখানে আওয়ামী আমলের দ্বিতীয় ভূত টিকে আছে, তাকে শিক্ষা দেওয়ার জন্যে যাওয়া হবে। তিনি আর কেউ নন, বিপ্লব বিরোধী, বেঈমান, আওয়ামী লীগের দালাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই যে বিশেষণগুলো শুনলেন, আমার দেয়া নয়। আজকেরও বিভিন্ন ভাষ্য যারা দিয়েছেন, ভাষণ দিয়েছেন যারা,
তাদের মধ্যেই একই কথা উঠেছে, জনতার মধ্যে থেকে উঠেছে ওয়াকারুজ্জামান বেঈমান। তাকে গদি থেকে নামাবে জঙ্গি জনতা। আজ তারা যাবে, যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু যাবে তারা, এরকমই পরিকল্পনা। এবং তাকে নিয়ে কি করা হবে, যেমন চুপ্পুকে তো একেবারে মেরে ফেলার কথা, কিন্তু তাকে নিয়ে কি হবে সে বিষয়ে দুটো অভিমত। একদল বলছে, মানে ওয়াকারুজ্জামানকে নিয়ে কি করা হবে, একদল বলছে মিছিমিছি বিচার করার কষ্ট বা সময় ব্যয় না করে তাকে ধরে সঙ্গে সঙ্গে নিকেশ করে দেওয়াটাই ভালো। আর এক দলের মত হলো না, একটা বিচারের নাটক করা ভালো, তাতে দেশে যে আইনের শাসন আছে এবং আইন মেনে চলা দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের ছবি উজ্জ্বল হবে। এখন যতটা উজ্জ্বল আছে তার থেকেও আরও উজ্জ্বল হবে। এর মধ্যে কোন পথের পথিকদের যে জয় হবে সেটা সময় বলবে। তবে কথাটা হলো, যা খবর পাচ্ছি তাতে ওয়াকার সাহেব নিজেও এবার তৈরি। তিনি সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছেন। ৯ নম্বর ছাউনি যেটা হচ্ছে তার পক্ষের সেনাকর্তা ও সেনাকর্মীদের দুর্গ, সেখান থেকে ৯ নম্বর ছাউনি থেকে যে তার সবাইকে তারা নিয়ে এসছেন সেনা হেডকোয়ার্টারে, এবং সেখানে তার পাহারায় তারা একেবারে তৈরি, তারা সেনা প্রধানকে বাঁচাবে। এই আর ওই যে ফৈজুর রহমান আছেন, যিনি আবার এই জঙ্গি জনতার প্রিয়, জঙ্গি জনতার কাছের, খবর পেলাম ফৈজুর রহমান তাকে মোটামুটি ওয়াকারুজ্জামান তাকে নজরবন্দি করে ফেলেছেন। তার বেরোবার আজকে কোনো রাস্তা রাখেননি। তবে এই যে সেনাপ্রধানকে বাঁচাতে যে তৈরি, এই তৈরিটা কিন্তু ওই গত বছরের 5 আগস্টের মতো তৈরি থাকা নয়। এবারের তৈরি থাকা হচ্ছে একটু অন্য রকমের। সেবার তো প্রেমের ঠাকুর হয়ে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান, যখন হাজারো জনতা এগিয়ে আসছে গণভবনের দিকে, এবং তারা পেলে সেরকম প্রস্তুতি না, সেরকম পরিকল্পনাও ছিল, সেখানে স্নাইপাররাও ঢুকে পড়েছিল গণভবনের ভেতরে। সেবার ঠিক ছিল একেবারে শেখ হাসিনাকে টুকরো করে ফেলা হবে এবং তার বোন রেহানাকে। তো সেবার এবং তখন কি করেছিলেন, হাজারো জনতা যখন এগিয়ে আসছিল গণভবনের দিকে, সেনাপ্রধান তখন বলেছিলেন আমার সেনা সাধারণ নিরপরাধ ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি ছুড়বেন না, এইটা বলেছিলেন। দেখুন স্যার, কর্মফল কাউকে ছাড়ে না। সেদিনের সেই প্রেমের ঠাকুর আজ তৈরি হয়ে রয়েছেন গুলি ছুড়বার জন্যে। যদি ক্যান্টনমেন্টের ওপরে আক্রমণ হয় হেডকোয়ার্টারে, তাতে তিনি গুলি ছুড়বেন, এবং গুলি ছুড়লে মানুষ মরবে, এটা তো স্বাভাবিক। কারণ বন্দুকের নল থেকে তো বুলেট বেরোয়, ফুল তো আর বেরোয় না, আর বুলেট লাগলে মানুষ মরবে। তবে আজ কিন্তু সেই মরলে প্রেমের ঠাকুরের কোনো দুঃখ নেই, কারণ সমস্যা তার হাসিনার প্রাণ বাঁচানো নয়, সমস্যা আজ তার নিজের প্রাণ বাঁচানো নিয়ে। তবে একটা কিন্তু এসে গেছে আজকের সমাবেশে। জানি না শেষ অবধি এই অভিযান হবে কি না, কারণ উদ্যোক্তাদের হিসেব ছিল সমাবেশে নিদেন পক্ষে 4 থেকে 5 লাখ মানুষের জমায়েত হবে। সেজন্য 64 জেলায় একেবারে প্রত্যেকটা জেলা ধরে ধরে টার্গেট বেঁধে দিয়েছিল সবার উদ্যোক্তারা, নাহিদ ইসলাম অ্যান্ড কোম্পানি, তারা। এবং যার যেমন টার্গেট দেওয়া হয়েছিল যে জেলাকে, সেই অনুযায়ী তাদেরকে টাকাও দিয়ে দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে এবারের আজকের যে সভা হলো তার মোট বাজেট 300 কোটি টাকার বেশি। 300 কোটি, যাদেরকে আনার কথা আনা হবে তাদের সবাইকে টাকা দিয়ে নিয়ে আসার কথা ছিল, এবং ভালো পরিমাণ টাকা সেখানে দেওয়া হয়েছে। কিন্তু টাকা তো দেওয়া হলো, তবে জমায়েতের যে ছবি আজ দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাতে আমার তো মনে হলো খুব বেশি হলে 1030 লোক এসেছে। তার মধ্যে যদিও আগ্নেয়াস্ত্র নিয়ে কমব্যাট ফোর্সেরও কিছু লোকজন এসছে।
তারা বেশ গর্বিতভাবে তাদের অস্ত্রশস্ত্রগুলো দেখাচ্ছে, এটাও দেখলাম। এবং কানে এমন খবরও এলো যে আইএসআই ওই টেকনাফের ওখানে রোহিঙ্গাদের তাদের সশস্ত্র ট্রেনিং দিয়েছে, অস্ত্রশস্ত্রের ট্রেনিং দিয়েছে, এবং রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশ এসছে। আর এছাড়া ওই যে দুবার জাহাজে করে অস্ত্র এসছিল চট্টগ্রামে পাকিস্তান থেকে, আজকে বোঝা যাচ্ছে যে সেই অস্ত্র আনা হয়েছিল কোন উদ্দেশ্যে, এবং সেই অস্ত্র নিয়ে যাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তারা সেসব অস্ত্র নিয়ে এসছে। অতএব এ খবর ওয়াকার উজ্জামান সেনাপ্রধান তিনি নিজেও জানেন। সুতরাং তিনি যে ওই তার সেনা অস্ত্র নিয়ে থাকলে আর ওদিকে যে তারা শুধু মরবার জন্য দাঁড়িয়ে থাকবে তা কিন্তু নয়, তারাও সেনার সাথে লড়াইতে আজকে নামার জন্যে তৈরি হয়ে রয়েছে। সেই জন্যই বলেছি এই জনতা এমনি জনতা নয়, আজকের যে জনতা আসছে এই আইএসআই এর দ্বারা প্রশিক্ষিত সশস্ত্র জঙ্গিদের একটা বড় অংশ এই জনতার মধ্যে আছে। বিকেল 3টেয় সভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সভা শুরু হতে আমার যেমন হলো প্রায় ঘন্টা দুয়েক আরও বেশি লেগেছে। 5টা নাগাদ সভা শুরু হয়েছে। আগে ঠিক ছিল 5টা পর্যন্ত সভা হবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো মোটামুটি 5টার সময় তো প্রায় সন্ধে হয়ে আসে। 3টের সভা যদি 5টার সময় শুরু হয় তাহলে তখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে হওয়ার মতো। তাহলে যদি তাই হয় তাহলে আজ রাত্রের অপারেশনের জন্যই এই লোকজনকে ডেকে নিয়ে আসে, এবং আজ রাত্রে একটা বড় ব্যাপার হবে বাংলাদেশে, ঢাকা শহরের বুকে। সুতরাং 5টা পর্যন্ত আগে ছিল, 5টা পর্যন্ত 3টে থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত সভা হবে। তারপর জনতা এগোবে ক্যান্টনমেন্টের দিকে এবং বঙ্গভবনের দিকে এখন, এবং সেখানে গিয়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার 2 ভূতকে তাদের পদ থেকে তাদের জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হবে, দরকার হলে মেরে ফেলা হবে। সেটা দেরি হয়ে গেল। এখন তাহলে সম্ভবত আজ রাতেই হবে হামলা, জানি না এই মুহূর্তে সেখানকার জনগণের কি লক্ষ্য এবং কত রাত্রে তারা হামলা করবে। তবে শুনেছি যে, এবং যা খবর পাচ্ছি, জনগণ এখনও সেখানটায় ওই এভিনিউতে, মানিক মিয়া এভিনিউতে সেখানে তৈরি হয়ে অপেক্ষা করছে কখন এটা পাওয়া যাবে, কখন আদেশ আসবে তার অপেক্ষায়। শুধু তারা নয়, অপেক্ষায় যে আমরাও আছি, অপেক্ষায় যে কখন শুরু হবে এই গৃহযুদ্ধের একদিকে জনতা, জঙ্গি জনতা, পাকিস্তানের লোকজনও আছে তার মধ্যে, আর একদিকে আছে কারা? সেনাবাহিনী। কিন্তু যেহেতু বাইরের দেশ আক্রমণ করেন, সুতরাং এটা গৃহযুদ্ধ। আর আমরা এই গৃহযুদ্ধের অপেক্ষায় আমরাও আছি, যারা খবর টবর করি, ইউটিউবার তারাও আছি, কান খাড়া করে আছে কিন্তু আমাদের সাথে সাথেই কান খাড়া করে আছে কিন্তু ভারতীয় সেনা। তারা অপেক্ষা করছিল এতদিন সুযোগের। সেই 71-এ যেমন সুযোগ দিয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খান, ভারতের পশ্চিম সীমান্তে বিমান হানা করে ভারতের ঝাঁপিয়ে পড়ার সুযোগ দিয়েছিল ইয়াহিয়া খান, তার ফল পেয়ে গেছে হাতে নাতে। এবারও ভারত ভাবছিল কিভাবে এগোনো যায়, বাংলাদেশে পা রাখা যায়। এবারও সেই একই অবস্থা কিন্তু তৈরি করে দিল আজকের এই ছাত্র তো নেই এর মধ্যে, এবার শুধুই হয়েছে জনতা, জাতীয় নাগরিক। আগেরবার ছিল জাতীয় ছাত্র জনতা, এবার শুধু জাতীয় নাগরিক, মানে তার আর কেউ ছাত্র নেই, সবাই পাস টাস করে গেছে, মন্ত্রী হয়েছে, আবার পড়াশোনা করার কি দরকার। তো গৃহযুদ্ধের বাংলাদেশে নাক গলাবার বড় কারণ হিসেবে জঙ্গিদের এই আক্রমণকে ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ এসে গেল ভারতের কাছে। আপনারা ভাবছেন যে কি করে ঢাল করবে ভারত, তাই তো? আরে শুনুন, ন্যারেটিভ কি করে করা যায় সেটা যদি ওই বলে না, আমরা যদি ঠিক থেকে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, যদি দেখা যায় সেখানটায় ন্যারেটিভ তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তারা বিদেশি আক্রমণ, পাকিস্তানের আক্রমণ
প্রতিহত করবার জন্য ভারতের সাহায্য চাইতেই পারে। সেখানকার আওয়ামী লীগ, সেখানকার যে সাধারণ হিন্দুরা রয়েছে, অন্যান্য সংখ্যালঘুরা রয়েছে, তাদেরকে বাঁচাবার জন্য ভারত এগিয়েই যেতে পারে। কারণ বাংলাদেশ আক্রান্ত হয়েছে জঙ্গিদের হাতে, এটা একটা বড় কারণ, বড় ন্যারেটিভ হতেই পারে। আমরা যে কোনো ডেভেলপমেন্ট, যেটাই ডেভেলপমেন্ট হবে সেটা আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন ক্যালকাটা ডায়ালগসে। এখনকার মতো এখানেই থামছি। ধন্যবাদ।